সকাল সকাল রিয়া মির্জা ভিলায় হাজির হয়েছে। যে রিয়ার 10টা না বাজলে ঘুম থেকে ওঠে না, আর সেই সাত সকালে হাজির। ব্যাপারটা অদ্ভুত, তাই না? এখন সকাল 6:30। রিয়ার ফোন পেয়ে শম্পা মির্জা ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসে বসেছে। কিছুক্ষণ বসার পরে রিয়া আসে। রিয়াকে দেখে তিনি বললেন, রিয়া, তুই এত সকালে এসেছিস কেন? আমি তো তোকে বললাম একটু বেলা করে আসতে। এখন বাসার সবাই নানান প্রশ্ন করবে। ফুপিমণি, এখন এসেছি বেশ করেছি। এবার তুমি আমার ব্যাগটা নিয়ে রুমে রেখে এসো, আমি একটু আসছি বলে রিয়া উঠে চলে যায়। রিয়াকে কোথাও যেতে দেখে বলে, কোথায় যাচ্ছিস তুই? রিয়া বাঁকা হেসে বলে, তোমার ছেলের রুমে। রিয়ার কথায় চমকে ওঠেন শম্পা মির্জা। তিনি কিছুটা ভয় নিয়ে বলেন, এখন যাস না রিয়া, পরিস্থিতি বুঝে কাজ কর। প্লিজ বেশি ঝামেলা করিস না, এখন সবাই বাসায় আছে। তোর সাথে কিন্তু আমারও প্রবলেম হতে পারে, বি কেয়ারফুল। রিয়ার চোখের মুখের হাবভাব অন্যরকম। সে শম্পা মির্জাকে রেস্ট নিতে বলে সাদাতের রুমে চলে যায়। রিয়া রুমের সামনে এসে বুঝে উঠতে পারে না দরজা দেওয়া নাকি এমনি ভিড়ানো। তাই হাত দিয়ে ঠেলা দিয়ে চেক করতে যায়। আচমকা দরজা খুলে যাওয়ায় চোখ মুখ খুশিতে নেচে ওঠে। রিয়া খুব ধীরে আওয়াজবিহীন রুমে প্রবেশ করে। এক বিছানায় দুজনকে দেখে রেগে যায়, তারপর রিয়ার দিকে এগিয়ে যায়। ইরা গভীর ঘুমে আচ্ছন্ন। রাতে দুজনের মধ্যে যে কোলবালিশ দেওয়া হয়েছিল সেটা আর নেই। দুজন দুজনার খুব নিকটে। সহসা রিয়া ইরার কাছে এসে ইরার হাত ধরে হ্যাঁচকা টান মেরে দেয়। হঠাৎ ঘুমের ঘোরে এমন হওয়ায় ভয়ে কেঁপে ওঠে, চিৎকার করে ওঠে। হঠাৎ চিৎকারের শব্দ শুনে শাহাদাত ধরফরিয়ে উঠে বলে, ইরা, কী হয়েছে? শাহাদাত চোখ ডলে সামনে তাকাতেই রেগে যায়। রেগে বিছানা থেকে উঠে এসে বলে, হাউ ডেয়ার ইউ রিয়া, তোর সাহস কী করে হয় বিনা পারমিশনে আমার রুমে আসার? আর এসে তুই ইরাকে টেনে উঠালি কেন? হাত ছাড় বলছি। রিয়া শয়তানি হেসে বলে, ওহ কাম অন সাদ বেবি, এই মেয়েটার সাহস কী করে হয় তোমার সাথে একই বেডে শোয়ার? রিয়া আরও জোরে ইরার হাত চেপে ধরে। ইরা ব্যথায় কুঁকিয়ে ওঠে। ইরার ব্যথা শাহাদাতের বুকে গিয়ে বিঁধে। শাহাদাত রেগে রিয়ার হাত থেকে ইরাকে ছাড়িয়ে রিয়ার গালে সজোরে থাপ্পড় মেরে বসে। থাপ্পড় খেয়ে ছিটকে গিয়ে পড়ে। রিয়া গালে হাত দিয়ে অগ্নিদৃষ্টিতে তাকায় ইরার দিকে। ইরা সাদের কাছে দাঁড়িয়ে আছে। রিয়া উঠে এসে ইরার গালে থাপ্পড় মেরে দেয়। শাহাদাত বুঝতে পারেনি রিয়া যে ইরাকে মারবে। শাহাদাতের প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। সাত সকালে চেঁচামেচির আওয়াজ পেয়ে সবাই জেগে যায়। শব্দ কোথা থেকে আসছে তাই অনুসরণ করে সবাই শাহাদাতের রুমে চলে আসে। শম্পা মির্জার ভয়ে হাত পা কাঁপছে। তিনি কিচেনে দাঁড়িয়ে সব শুনছেন। আর তিনি এটাও টের পেয়েছেন যে সবাই শাহাদাতের রুমে গেছে। তিনি আর কোনো উপায় না পেয়ে শাহাদাতের রুমের দিকে আগতে থাকেন। বাড়ির ছোট বড় সব সদস্য শাহাদাতের রুমে। শাহাদাতের পাশে দাঁড়িয়ে ইরা কাঁদছে। শাহাদাতের সামনে ইরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইশাক মির্জা চুপচাপ সব কিছু পর্যবেক্ষণ করে নেন। ইশাক মির্জা শাহাদাতের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করেন, কিন্তু কিছু বুঝতে পারেন না। তবে এটা বুঝতে পারেন, রিয়া মেয়েটা যেহেতু আসছে সেহেতু বড় কিছু ঘটেছে, নইলে শাহাদাত এমন রেগে যাওয়ার ছেলে নয়। শম্পা মির্জা সবেমাত্র রুমে এসে ঢুকেছে। তখনই রিয়া কাঁদতে কাঁদতে গিয়ে তাকে বলে, ফুপিমণি, তোমার ছেলে আমাকে থাপ্পড় মেরেছে, যা নয় তাই বলেছে। আমি খুব ব্যথা পেয়েছি ফুপিমণি। রিয়ার কথায় শাহাদাত চিৎকার করে বলে, এই একটা ফালতু কথাও বলবি না। যদি বলিস তাহলে আবারও থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব। বেয়াদব মেয়ে, কোনো ম্যানার্স নেই। ফ্যামিলি তোকে সঠিক শিক্ষাটাই দিতে পারেনি। ফ্যামিলি তোলায় শম্পা মির্জা চেতে গিয়ে বলেন, শাহাদ, মুখ সামলে কথা বলো। ফ্যামিলি তুলছিস কেন? শাহাদাত তাচ্ছিল্য করে বলে, আম্মু, আজ যদি তোমরা ওকে ভালো করে শিক্ষা দিতে পারতে তাহলে আজ ও এতটা বেপরোয়া হতো না। তুই কিন্তু? ইশাক মির্জা গম্ভীর কণ্ঠে শুধালো। বৌমা, আর একটা কথাও না। শম্পা মির্জা চুপ হয়ে যান। ইশাক মির্জা রিয়াকে বলল, তুমি এত সকালে মির্জা বাড়িতে কেন? আর এসেছো ভালো কথা, কিন্তু সাদের রুমে কেন এসেছো? তুমি তো একজন অ্যাডাল্ট পারসন, তুমি কি বোঝো না স্বামী স্ত্রীর পার্সোনালিটি
বলে একটা বিষয় থাকে, তাহলে তুমি কোন বুঝে এখানে এই রুমে এসেছো? ফার্দার তুমি আর এই রুমের ত্রিসীমানায় আসবে না। আমার চোখে যেন আর না দেখতে হয়। তুমি আমাদের অতিথি। অতিথির মতোই থাকো। রিয়া চুপচাপ শুনে রুম থেকে বেরিয়ে যায়। তারপর গেস্ট রুম থেকে নিজের ব্যাগপত্র নিয়ে সোজা মির্জা ভিলা থেকে বেরিয়ে যায়। সকালের ঘটনার পর বাসার সবাই নিশ্চুপ। যে যার মতো ব্যস্ত। ইরা একদমই চুপসে আছে। শাহাদাত বিষয়টা লক্ষ্য করে ইরাকে কাছে ডাকে। ইরা চুপচাপ শাহাদাতের পাশে এসে বসে। শাহাদাত ইরার চোখে চোখ রেখে বলে, সকলের বিষয়টার জন্য খুব আপসেট তাই না? শাহাদাত ইরার গালে হাত রেখে বলে, খুব ব্যথা পেয়েছো? প্লিজ কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। ইরার চোখ ছলছল করে। ইরা ফুঁপিয়ে কেঁদে বলে, আগে কেউ কখনো আমার গায়ে হাত তোলেনি। শাহাদাত নিজের বুকের সাথে চেপে ধরে বলে, কাঁদে না পাখি। কাঁদলে তোকে কার মতো লাগে জানো? ইরা শাহাদাতের বুক থেকে মাথা তুলে ভ্রু কুঁচকে বলল, কিসের মতো? শাহাদাত বলে, কিসের মতো লাগে? কিসের মতো লাগে? ও হ্যাঁ, তোমাকে টমেটোর মতো লাগে। ইরা হাঁ হয়ে যায়। লোকটা বলে কি? ইরা মুখ বাঁকিয়ে বলে, টমেটো? এত কিছু থাকতে আমাকে টমেটোর মতো লাগে আপনার কাছে? হোয়াই? বিকজ তুমি যখন কাঁদো তখন তোমার গাল দুটো লাল টমেটোর মতো হয়ে যায়। বোকা হেসে বলে। ইরা ঠোঁট উল্টে শাহাদাতের দিকে তাকিয়ে থাকে। শুক্রবার বলে সবাই বাসায় আছে। শাহাদাত ইশাক মির্জার সাথে বসে গল্প করছে। একসময় তিনি বলেন, দাদু ভাই। জি দাদু বলেন। অনেক দিন পর বাসায় আসলে, আজ ছুটির দিন, তুমি বরং ইরাকে নিয়ে ওদের বাসা থেকে ঘুরে এসো। সকালের ঘটনার জন্য মেয়েটার খুব মন খারাপ। বাবার বাসায় গেলে মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা দাদু, ঠিক আছে। শাহাদাত রুমে এসে ইরাকে ব্যাগ গুছাতে বলে। ইরা কারণ জিজ্ঞেস করলে বলে সারপ্রাইজ। শাহাদাত কিছু না বলে ইরাকে নিয়ে বের হয় ইরার বাবার বাড়ির উদ্দেশ্যে। রিয়া বাসার সকল জিনিসপত্র ভেঙে চুরে টান মেরে ভেঙে ফেলেছে। রিয়ার চেঁচামেচিতে পুরো চৌধুরী বাড়ি ঝনঝন করে বেজে উঠছে। রিয়া মা বাবা মেয়েকে সামলাতে পারছে না। শেষমেশ রিয়ার মা শাপলা চৌধুরী মেয়েকে বলে, মামুনি, তোমাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে, শুধু একবার। তারপর শাহাদাত মির্জা শুধু তোমার হবে। মায়ের কথায় রিয়া শান্ত হয়ে শোনে। তারপর তিনজনে মিলে কিছু অচেনা আলোচনা করেন। শাহাদাত শ্বশুর বাড়ি এসেছে 30 মিনিট মতো। ইরা বাবার বাড়ি এসে মহাখুশি। সকলের ঘটনা নিমিষেই ভুলে গেছে। একেই বলে হয়তো বাপের বাড়ি। শাহাদাত চেয়ে চেয়ে শুধু ইরার হাস্যোজ্জ্বল মুখ দেখছে। ইরার স্কুলের দুজন বান্ধবী এসেছে দেখা করতে। ইরা পুরনো বান্ধবীকে দেখে খুব খুশি হয়। স্কুলের বন্ধুগুলো আসলেই অন্যরকম। ইরা দুজনকে নিয়ে শাহাদাতের কাছে আসে। শাহাদাত ইরার রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। কথা শেষ করে পিছনে তাকাতেই ইরার হাস্যোজ্জ্বল মুখ দেখে ইরা এগিয়ে এসে বলে, আমার দুজন বান্ধবী এসেছে, আপনার সাথে পরিচয় করিয়ে দিতে আনলাম। কোথায় তারা? ইরা দুজনকে ডাক দেয়। দুজন রুমে আসে। দুজনে সালাম দেয়। শাহাদাত সালামের উত্তর দিয়ে দুজনকে বসতে বলে। দুজন বিছানায় বসে। দুজন লজ্জায় কথা বলতে পারে না। শাহাদাত তাদের থেকে অনেক বড়। শাহাদাত ব্যাপারটা বুঝতে পারে, সেজন্য নিজেই বলে, কেমন আছো তোমরা? জি দুলাভাই, ভালো। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। তো তোমাদের কি অবস্থা? পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, ভালোই। মন দিয়ে পড়বে, লক্ষ্য স্থির রাখবে, আজে বাজে কোনো দিকে চোখ দেবে না। জি আচ্ছা দুলাভাই, আমরা আজ আসি। ভালো থাকবেন। আচ্ছা তোমরা আমাদের বাসায় বেড়াতে যেও। বান্ধবী যখন আছে তখন তো অবশ্যই যেতে হবে। তা অবশ্য ঠিক। ইরা দুজনের জন্য নাস্তা নিতে নিচে আসছিল। সে যাওয়ার আগেই দুজন নিচে এসে ইরাকে ধরে বলে, দোস্ত, দুলাভাই কিন্তু সেই হয়েছে, পুরাই হিরো। দেখতে যেমন সুন্দর তেমনি হ্যান্ডসাম। সামলে রাখিস, কারো নজর লাগে না যেন। ইরা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। ইরাকে লজ্জা পেতে দেখে বলে, ওরে লজ্জাবতী রূপসী, আর লজ্জা পেয়েও না। পাশ থেকে আরেকজন বলে, দোস্ত আমরা আজ আসি, কিছু না খেয়ে যেতে পারবি না। দুজন ট্রে থেকে 2 টুকরা আপেল নিয়ে বলে, নিয়েছি দোস্ত, এবার আসি আমরা। ইরা দুই বান্ধবীকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে।
এখন বিকাল 4টা। সাদাত আর রায়হান একটু হাঁটতে বেরিয়েছে। ইরা বাড়িতে বাবা আর ফুপির সাথে বসে গল্প করছে। ইরা যখনই এ বাড়িতে আসে তখন তার ফুপি সাগরিকা বেগম এ বাড়িতে আসেন, জামাইকে ভালো মন্দ রান্না করে খাওয়ান। ইরার ফুপি ইরাকে ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছে। মায়ের অভাব বুঝতে দেননি, তবুও ইরার মায়ের ভালোবাসার খুব প্রয়োজন ছিল। মায়ের ভালোবাসার খুব অভাব ফিল করেছে, কিন্তু তারা কিছু করতে পারেননি। ইরা তার ফুপিকে দ্বিতীয় মা মনে করেন। তার ফুপি ইরাকে নিজের সন্তান মনে করেন। সন্ধ্যার পর বাসায় ফেরে দুই বন্ধু। খাওয়ার জন্য সিঙ্গারা, মোগলাই, পেঁয়াজু নিয়ে আসে। সাগরিকা বেগম সেগুলো ট্রেতে সাজিয়ে নিয়ে আসে। সোফায় বসে সবাই খায়। সাদাত কোনো রকম খেয়েছে। সাদাত ভাজাপোড়া তেমন একটা পছন্দ করে না। এমনি বাইরের কোনো খাবারই হেলথের জন্য ভালো না। সাদাত রাতেই চলে যেতে চাইছিল, কিন্তু ইরার বাবা রফিক সাহেব মেয়ের জামাইকে যেতে দিতে চাইছেন না। জোর করায় সাদাত আর না করতে পারেনি, থেকে যেতে হয়েছে। ইরাও খুব খুশি। বিয়ের পরে বাবার বাড়ি মাত্র 2 দিন থেকেছে, আজ থাকবে, সেজন্য খুব খুশি। রাতের খাবার খেয়ে ইরা রুমে এসে শুয়ে পড়ে দুজন। রিয়ার বাবা আশরাফুল চৌধুরী শম্পা মির্জাকে ফোন দিয়ে চৌধুরী বাড়ি আসতে বলেছে। মির্জা বাড়ির সবাইকে বুঝিয়ে সুঝিয়ে তারপরেই চৌধুরী বাড়ি এসেছে। রাতে খাবার খাওয়ার পর ড্রয়িং রুমে বসে সকলে শম্পা মির্জা মনে মনে ঠিকই আন্দাজ করতে পেরেছেন তার ভাই তাকে কেন ডেকেছে। আশরাফ চৌধুরী গম্ভীর দৃষ্টিতে শম্পা মির্জার দিকে তাকিয়ে থাকেন। শম্পা মির্জা ভাইয়ের দিকে তাকিয়ে নরম সুরে বলে, ভাইজান, আমাকে কথা দিলি তোর ছেলের সাথে আমার একমাত্র মেয়ের বিয়ে দিবি। তোর প্রস্তাবে আমি রাজিও হয়ে গেলাম। কথা ছিল মামুনি দেশে আসলে ধুমধাম করে দুজনের বিয়ে দেব। এখন এমনটা হলো কেন? কিসের জন্য আমার মেয়েটাকে এত সাফার করতে হচ্ছে? আমার ফুলের মতো মেয়েটাকে সাদাত থাপ্পড় পর্যন্ত মেরেছে। শুধু তোর ছেলে বলে আমি কিছু বলিনি। যদি অন্য কেউ হতো তাহলে এতক্ষণে তার লাশ পড়ে থাকতো। এসবের মানেটা কি শম্পা? শম্পা মির্জা আমতা আমতা করে বলেন, ভাইজান, আমি কিছু জানি না। সাদ হুট করেও সেদিন রাতে ওই মেয়েটাকে বিয়ে করে বাসায় আনছে, আমি মেনে নেইনি। আমি রিয়া মামুনিকেই আমার সাদের বউ করব। ভাইজান, তাহলে মেয়েটা মির্জা বাড়িতে কি করছে? ওকে তাড়িয়ে দিচ্ছিস না কেন? ভাইজান, আমার শ্বশুরের কথায় শেষ কথা মির্জা বিলায়। আমার শ্বশুরমশাই বিয়েটা মেনে নিয়েছে, এমনকি মেয়েটাকে তুলির সাথে কলেজে ভর্তি করিয়েছে। সব কিছু সুযোগ সুবিধা দিচ্ছে। বাড়ির সবাই মেয়েটাকে মাথায় করে রাখছে। এখন আমি কি করব? সাদও আমার কোনো কথা শোনে না। সবাই আমার বিরুদ্ধে। মেয়েটাকে সরিয়ে দে। মানে? সহজ কথা বুঝিস না? সাদাতের জীবন থেকে সরিয়ে দে। এমন কাজ কর যাতে মেয়েটা নিজে নিজেই সাদাতের লাইফ থেকে সরে যায়। আমি কিভাবে সরাবো ভাইজান? আমি পারবো না। যদি এ কাজ আমি করতে যাই তাহলে হয়তো ওই বাড়িতেই আমার জায়গা হবে না। সরি ভাইজান, তাহলে আমাকেই করতে হবে। আমার মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য আমি সব করতে পারি। ভাইজান, এমন কিছু করো না যাতে মেয়েটার কোনো ক্ষতি হয়। ইরাকে আমি যতই মেনে না নিই, ইরা খুব ভালো একটা মেয়ে। ইরার সাথে সাদের বিয়ে না হয়ে অন্য কারোর বিয়ে হলে আমি ঠিকই মেনে নিতাম। শুধু তোমাকে কথা দিছি বলে মেনে নিইনি। তুই কিন্তু অন্য সুরে কথা বলছিস শম্পা। আমি ঠিকই বলছি ভাইজান, আমি খারাপ কিছু করতে চাই না। শুধু তোমাকে কথা দিচ্ছি আর সেই কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। তুই রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আমি রুমে যাচ্ছি। আর রুমি, তুমি রিয়া মামুনিকে দেখে রুমে এসো। প্রতিদিনের মতো আজও রাত পেরিয়ে সকাল হয়েছে, তবে আজকের সকালটা অন্যরকম। সাদাত, ইরা দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমের ঘোরে কে কাকে জড়িয়ে ধরেছে কেউ জানে না। সাদাত এখনো ঘুমাচ্ছে, ইরা জেগে যায়। ইরা যখন ঘুরে শুতে যায় তখন অনুভব করে তাকে কেউ দুহাতে আঁকড়ে ধরে আছে। ইরা চোখ ডলে সামনে তাকাতেই সাদাত মুখ দেখে হাঁ হয়ে যায়। ইরা কি মনে করে সাদাতের কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। সাদাত চোখ মুখ দলা করে ফেলে। ইরা দুষ্টুমি করে এবার
সাদাতের গলায় কিস করে। আচমকা সাদাত চোখ মেলে তাকায়। সহসা সাদাতের তাকানোয় ইরা ভড়কে যায়। চলবে ইনশাল্লাহ। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আসসালামু আলাইকুম।